জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী সংযুক্ত মোর্চার প্রার্থী সবার প্রথম আমাদেরকে এই জিনিসে নিজেদেরকে আমরা সংযুক্ত মোর্চা করি। সবার প্রথম আমাদেরকে এই বিষয়ে নিজেদেরকে কমপ্লিট হতে হবে যে আমরা সমাজটাকে পরিবর্তন করার জন্য লড়াই করছি। সবার প্রথম আমাদেরকে এই বিষয়ে লড়াই করতে হবে যে আমরা निर्दिष्ट पॉलिसी विरुद्ध लड़ाई करছি और जिस पॉलिसी का हम लोग खिलाफत कर रहे हैं, जिस देश को सुधारने के लिए हम लोग काम कर रहे हैं, उस देश को सुधारने के लिए पहले तो यही बोला जाता है कि देश को बदलना है तो पहले खुद को बदलिए, और खुद को बदलना है तो पहले अपना सोच को बदलिए, और अगर सोच को बदलना है तो अपना नजरिया बदलिए। तो हमारे दृष्टिभंगी আমার চিন্তা ভাবনা আমি যদি আমাকে নিজেকে পাল্টাতে না পারি তাহলে আমি দেশকে কি করে বদলাবো, আর বাকি সবার জন্য আমি দেশকে কি করে নতুন করে গড়ে তুলবো। তাই যারা সংযুক্ত মোর্চার কর্মীরা আছেন, এই এমন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে কংগ্রেস আছে, বাম আছে এবং আইএসএফ আছে, কিন্তু আমরা কেউ লার্জার দেন লাইফ নয়, আমরা কেউ লার্জার দেন পার্টি নয়। আমাদের উপরে পার্টি, তার নিচে তার উপরে কেউ নেই, পার্টি সব। আজ দুপুরে আস্তে আস্তে একজনের ইন্টারভিউ দেখছিলাম, বর্তমানে ক্যান্ডিডেট আমাদের ছাত্র নেতা যাদবপুরে, ওই পিতা এখন বর্ধমানে আমাদের ভোটে দাঁড়িয়েছে, আমার ছোট বোন। তো পিতাকে জিজ্ঞেস করেছে নিউজ চ্যানেল, যাচাই নন্দীগ্রামে মীনাক্ষী, সিঙ্গুরে সৃজন, ডায়মন্ড হারবারে প্রতিকূল, বালিতে দীপশিতা, বর্ধমানে পৃথা, সিপিএম এর সেলিব্রিটি হয়ে কেমন লাগছে? বুকের ধক দেখুন, শহীদ কমরেডের মেয়ের, আমাদের অনেকের শেখার আছে। পিতা বলেছে সিপিএম এর সেলিব্রিটি হয় না, হয় সিপিএম এ হবে বা সেলিব্রিটি হবে। আর এই কথা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে আমরা তারকা নই, আমাদের তারকা সংযুক্ত মোর্চা। আমরা নক্ষত্র নই, আমাদের নক্ষত্র এই ঝান্ডাগুলো। আমরা সেলিব্রিটি নই, আমাদের সেলিব্রিটি হলো আমাদের পলিসি, আমাদের নির্বাচনী ইশতেহার, যে সেলিব্রিটিটাকে আমরা প্রত্যেকের বাড়ি অবধি নিয়ে যেতে চাইছি। যদি ওই কাজে আমাদের এখনো পর্যন্ত কোথাও শিথিলতা আছে, তাহলে আমরা বলবো যে নির্বাচনের কার্যত বাহ্যিক প্রচার আজকে শেষ, বাকি আমাদের বাড়িতে তো কথা বলতে পারি, সেটা তো কেউ বাধা দিতে পারে না। তাহলে আমার বাড়ি, আমার আত্মীয় স্বজন, আমার ক্লাব, সেখানে নির্বাচনী ইশতেহারের যে সেলিব্রিটিটাকে আমরা রাস্তায় এনেছি, সেই সেলিব্রিটিটাকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর জন্য নিয়ে যেতে হবে। কোন সেলিব্রিটির কথা আমরা বলছি? निर्वाचनी इश्तेहार ने की बोले छे, निर्वाचनी इश्तेहार में यही बोला गया है कि हम लोग বলছে যে আমরা বসে যানা আমরা তো মেঝেতে বসেছি, বসে যানা কি আছে, আমরা যখন বাড়ি বাড়ি 5 টাকা 10 টাকা আমি মেঝেতে বসে যাচ্ছি, তো গ্রামের পাড়ার লোক বলছে আচ্ছা তোদের কি ঠং নাচানো কোনোদিনই শেষ হবে না? দেখ ভোটের আগে ওরা আসছে, ওরা পয়সা দিয়ে যাচ্ছে, আর তোরা এখনো এসে 2 টাকা চাইছিস। দাঁড়া দাঁড়া আমাদেরকে জিজ্ঞেস করছে, বলছে ওরা বলেছে ওরা নাকি ভোটে জিতলে আমাদেরকে হাত খরচা মাসে 500 করে টাকা দেবে মেয়েদেরকে, আর বিজেপি বলেছে আমাদের লেখাপড়া, আমাদের যানবাহন নাকি যাতায়াত ব্যবস্থা সব ফ্রি করে দেবে, সব ফ্রি করে দেবে। আচ্ছা আমাদের যাতায়াত ব্যবস্থা, আমাদের যানবাহন চলাচল যদি ফ্রি করে দেয়, তাহলে শুধু প্ল্যাটফর্মে ঢোকার টিকিটটা 5 টাকা থেকে বেড়ে 5 গুণ কেন হয়ে গেল? আমি তো যেতে যাই না, আমি তো প্ল্যাটফর্মে ঢুকতে যাই। নিজের বেলায় আটি সাটি, পরের বেলায় দাঁত কাটে। আগে দেশটা চালাচ্ছে, আগে সেখানটা উজাড় করে এসেছে, তারপরে পশ্চিমবঙ্গে নিজেদের জায়গা ঠিক করতে চাইছে। আর এখানে তো ওই পেস্টের সঙ্গে যেমন ব্রাশ ফ্রি, তেমনি তৃণমূলের সঙ্গে বিজেপি ফ্রি আছে। এখানে তৃণমূলকে এখানে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। বিজেপি এখানে রাস্তার জায়গা পেত না। তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি দায়িত্ব সহকারে 2টো কাজ করেছে। এক, পশ্চিমবঙ্গের বেকারদের কোমরটাকে ভেঙে দিয়েছে, আর বিজেপিকে এখানে জায়গা দিয়েছে। দুটোতেই তার কোনো ক্ষমা নেই। পশ্চিমবঙ্গের মাটিতে নাঙ্গার পরিবেশ, পশ্চিমবঙ্গের মাটিতে দেশটাকে বিক্রি করে দেওয়ার পার্টিকে তারা জায়গা করে দিচ্ছে সেখানে। তাহলে আমাদের পলিসি, যে পলিসিকে নিয়ে যেতে হবে, এরা বলছে, তৃণমূল বলেছে
যে সব মায়েদের হাতে পয়সা দেবে, আর বিজেপি বলেছে যে সব মেয়েদেরকে ওরা নাকি চাকরি দেবে, বলেছে না দুজনকে, সবাইকে সব মেয়েদেরকে নাকি আলাদা করে কি সব ব্যবস্থা করবে। আর আমরা বলছি ছেলে মেয়ে, গরিব বড়লোক, হিন্দু মুসলমান, মতুয়া, রিফিউজি, এদেশি ওদেশি, শিডিউল কাস্ট শিডিউল টাইপ কিচ্ছুর ভাগ বাটোয়ারা হবে না। 1 বছরের মধ্যে সমস্ত সরকারি আলাদা সরকারি শূন্য পদ 5.5 লক্ষ সেটা পূর্ণ হবে, যার যোগ্যতা থাকবে সে সেখানে চাকরি পাবে। আমরা বলিনি যে রিফিউজিদেরকে আলাদা করে আমরা কোনো বিদ্যুতের সাবসিডি দেব, আর যারা বড় লোক আছে তাদেরকে কোনো সাবসিডি দেব, আমরা বলি। আমরা বলেছি যারা 200 ইউনিট পর্যন্ত ব্যবহার করবে, এবারে কেউ যদি এসি চালায় তার ব্যবস্থা সে নিজে করবে, তার ব্যবস্থা নিজে করবে, কিন্তু যে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করবে, সংযুক্ত মোর্চা বলেছে 2রা মের পর সরকার আমরা তৈরি করব, আর 200 ইউনিট পর্যন্ত যারা বিদ্যুৎ ব্যবহার করবে তাদেরকে বিশেষ ছাড় এবং ফ্রিতে বিদ্যুৎ বিল মুকুব করার ব্যবস্থা আমরা করব। বলছে ওরা দিতে এসছে, ওরা প্রচুর দিচ্ছে। বলছে কি দিচ্ছে? বলছে কেউ জোড়া ফুলের ছাপ লাগানো শাড়ি দিচ্ছে, কেউ পদ্ম ফুলের ছাপ লাগানো শাড়ি দিচ্ছে। আপনাদেরকে দিয়েছে? আপনাদেরকে মানে আমাদের কর্মীদেরকে বলছি না, আশেপাশে দেখেছেন দিচ্ছে? দেখেননি? নন্দীগ্রামে আমরা খুব দেখলাম, আমার সঙ্গে আমার এক দাদা আছে নন্দীগ্রামে, আমাদের সাথে ক্যাম্পেইনে ছিলেন, তার দায়িত্ব অনুযায়ী ছিলেন, সরকারি কাজের দায়িত্ব অনুযায়ী তিনি এখন আমার সাথে আছেন। আমরা যেতে যেতে মাঝে মাঝেই রাস্তায় গল্প করছি যে শাড়ি দেখতে পাচ্ছি না, নন্দীগ্রামে প্রচুর শাড়ি ছিল, জোড়া ফুলের শাড়ি আর পদ্ম ফুলের শাড়ি। বলছে কিছু না হোক অন্তত পক্ষে 1 জোড়া শাড়ি তো দিয়েছে, তোমরা কি দিলে? মানে এটাই তো ভালো কথা, আমরা কি দিলাম? আমরা সত্যি কিছু দিইনি, কিন্তু অন্তত পক্ষে আপনি বিপিএল হবেন না এপিএল হবে, তার যে ভাগবাটোয়ারাটা ছিল সেই নীতিটার বিরোধিতা আমরা করেছিলাম। বিজেপি যদি আপনাকে 2টো শাড়ি দেয়, তৃণমূল যদি আপনাকে 2টো শাড়ি দেয়, আর যদি সরকারের দিদিমণিরা, স্কুলের দিদিমণিরা এসে আপনার বাড়ি থেকে লিখে নিয়ে গেল, রমা বিশ্বাস আছেন, জেলা পরিষদে কাজ করেছেন, বিধায়ক হিসাবে কাজ করেছেন, মানুষের দরজায় দরজায় গেছেন, ওনারা আরো বিস্তারিত ব্যাখ্যাতে নিয়ম অনুযায়ী বলতে পারবেন যে সরকার ঠিক করেছে आपका घर में अगर आपका पहनने लायक 3 तो साड़ी हो, 1 तो साइकिल हो और 2 तो कंबल हो, तो আপনি কিন্তু বিপিএল নন, আপনি এপিএল আছেন। বিজেপি ভোটের সময় 2টো শাড়ি দিয়ে যাবে, আর বিপিএল থেকে নামটা কেটে নিয়ে বলবে আর KSY2 কার্ড আপনাকে দেবে, দেবে কার্ড আপনাকে। ওরা বলছে যে আমরা যদি আসি তো তোমাকে আমরা অনেক কিছু পাইয়ে দেব। কি কি পাইয়ে দেবে? বলছে আমরা সোনার বাংলা তৈরি করে দেবো। সোনার বাংলা তৈরি করতে গেলে সোনাটাকে দেখতে গেলেও তো লাগে। আচ্ছা, একটা সিনেমা ছিল দেখেছিলেন? পুরনো একজন ওই 74-এর একজন স্বনামধন্য শিল্পী ছিলেন, আমি ওনার নামটা মনে পড়ছে না, না ছবি বিশ্বাস না, তুলসী চক্রবর্তী। কোষ্ঠী পাথর ছিল, কি একটা পাথর ছিল, যে পাথরটা ছুঁয়ে দিত সোনা হয়ে যেত। এই সোনার অনেক বিড়ম্বনা, এই সোনা যদি জলে ছুঁয়ে দেয় তো জলটাও সোনা হয়ে যাবে, তখন কিন্তু জল আর তরল পদার্থ থাকবে না, জল খেয়ে কিন্তু আপনি বাঁচতে পারবেন না। জলের অপর নাম জীবন হবে না, জলের অপর নাম সোনা হয়ে যাবে, বাঁচতে পারবেন না। বিজেপি সোনার বাংলা এমনি, তাও তো ওনার কাছে একটা পাথর ছিল, যে পাথরটা দিয়ে উনি সোনা, মানে যেটাতে ছুঁয়ে দিতেন সেটাও সোনা হয়ে যেত। একদিন যদি কোনো মানুষকেও ছুঁয়ে দেবেন তিনিও সোনা হয়ে যাবেন, কিন্তু বিজেপি এত সোনা কোথায় পাবে? দিলীপ ঘোষ বলছেন আমি মর্নিং ওয়াক ছাড়া দিন শুরু করি না, আমি সকালবেলা বাইরে বেরিয়ে দেখেছি প্রচুর হাঁটালে বিটালে মাঠে ঘাটে গোবর পড়ে থাকে, ওখান থেকেই সোনা বেরোবে, সেই সোনা দিয়ে পশ্চিমবঙ্গ তৈরি হবে। পাইয়ে দেবার রাজনীতি, হাতে গরম কিছু পাইয়ে দেবার রাজনীতি, যে পলিসিতে এরা কথা বলছে। কিন্তু পাইয়ে দেবার পলিসিতে যদি আমাকে সোনাও পড়তে হয় তাহলে আগে আমাকে পেটে খেতে হবে। আমার যদি হাড় কঙ্কাল বেরিয়ে থাকে, আমার যদি শরীরে রক্ত মাংস না থাকে, আমি যদি অসুস্থ থাকি, আমাকে সোনার 7 নড়ি হাড় আপনি পরিয়ে দিন, আমাকে কিন্তু দেখতে ভালো লাগবে না। সুন্দর বাগান, পেটে ভাত ভালো ভরা থাকলে তবে গিয়ে বিকেলে বাগানে বসতে ভালো লাগে। পেটে ভাত না থাকে, গামছা বাঁধলে গোলাপ ফুলের গন্ধ শুনতে কিন্তু ভালো লাগে না। তাই আগে পেটে ভাত আর হাতে কাজের ব্যবস্থা করতে হবে। পাইয়ে দেবার রাজনীতি করছে, আমরাও পাইয়ে দেবার রাজনীতি করতে চাইছি, কিন্তু আমাদের পাইয়ে দেওয়াটা অন্য। ওরা ভিক্ষা পাইয়ে দেবার রাজনীতি করছে, আমরা অধিকার পাইয়ে দেবার রাজনীতি করছি। ভিক্ষার বিরুদ্ধে অধিকারের দাবিতে যে লড়াইটা, সেই লড়াইয়ের সাথে দাঁড়ায়। इस बार का लड़ाई सिर्फ कौन एमएलए होगा कौन एमएलए नहीं होगा, इसका लड़ाई नहीं है। इस बार का लड़ाई है
এমএলএ এর মাধ্যমে আপনি আপনার বেকার ছেলেটার একটা চাকরির জন্য যে লড়াইটা, সেই লড়াইটা দোসরা মেয়ের পর আরো শক্তিশালী হবে কিনা তার জন্য লড়াই হবে। এবারের লড়াইটা শুধুমাত্র কোন নেতার ভবিষ্যৎ ঠিক হবে তার জন্য নয়, এবারের লড়াইটা আপনার বাড়ির বেকার ছেলের ভবিষ্যৎ, মানে আপনার পরিবারের ভবিষ্যৎটা ঠিক হবে কিনা। আর আপনার পরিবারের ভবিষ্যৎটা যদি ঠিক হয় তবেই পশ্চিমবঙ্গ বাঁচবে, তবেই রানাঘাট বাঁচবে, তবেই গোটা দেশ, তবেই গোটা দুনিয়া বাঁচবে। রানাঘাটের আপনার পরিবারটা যদি মরে খিদে পেটে, তাহলে আপনি যতই জিডিপি নিয়ে খোলকট্টা নিয়ে কীর্তন করুন, ভারতবর্ষের জিডিপিও বাড়বে না, ভারতও বাঁচবে না। তাই আগে আমার বাড়িটার কি হবে, আমার বাড়ির যে বেকার ছেলে মেয়েটা আছে তার কিসের চাকরি হবে। ওরা তো ঠিক করে দিয়েছে যে শুধু ভাতাতে সরকার চলবে, ভাতাতে। চুল্লু পিকর মারনে वालों को भी पैसा, মন্দিরে যে পুরোহিত সেও পয়সা, মোল্লা মুয়াজ্জিনদেরকেও পয়সা, যে ভালো গান লিখতে পারে তাকেও পয়সা, যে ভালো কবিতা লিখতে পারে তাকেও পয়সা, যে শ্মশানে গিয়ে মরা পোড়াতে পারবে তাকেও পয়সা। দেওয়ালে দেওয়ালে লেখা আছে হওয়ার থেকে মরা পর্যন্ত পয়সা। কত পয়সা? 500 থেকে 1000, 1000 থেকে 2000, 2000 থেকে 2500, এর বেশি কিন্তু পয়সা নেই। হ্যাঁ, দুটো বিষয় আছে, রূপশ্রী আর কন্যাশ্রী, সেখানেও পয়সা আছে। কিন্তু আমার তো দেখে মনে হয় না যে আজকে কোনো একটা বিয়ে দিতে গেলে একবার 25,000 টাকাতে কারো বিয়ে হয়ে যাবে, বা 25,000 টাকাতে উচ্চশিক্ষার যা খরচা বেড়েছে তাতে তার লেখাপড়া বাড়াবে। তার মানে আপনাকে নিজের পায়ে দাঁড় করাতে চায় না, না তো বিজেপির পলিসি, না তো তৃণমূলের পলিসি। তার বিরুদ্ধে লড়াইটা এই প্রচারের শেষ লগ্নে এসে আমি যতই ভাষণ দিই, ভাষণে ভোট হবে? হবে না। আমি এখানে যতই রক্ত গরম করা ভাষণ দিই, হবে না। আজকাল তো অ্যান্ড্রয়েড ফোনের যুগ, ছোট ফোন তোড়াই আছে। কাল পরশু রাতে চার্জ দিয়েছে, এখনো অব্দি আমার ব্যাগে ফোনটা পড়ে আছে, চার্জ আছে, আর সারাদিন ফোন আসতে যাচ্ছে। আর অ্যান্ড্রয়েড ফোনটা কালকে সারা রাত চার্জ দিয়েছি, একবার নেট খুলছি হরর হরর করে নেটটা, ব্যাটারিটা নিচে চলে যাচ্ছে। কেন বলুন তো? অ্যান্ড্রয়েড ফোন না নিজে নিজে ঘুরতে থাকে, নেটওয়ার্ক সার্চ করতে থাকে, ওকে আমি কাজ দিই না কিন্তু নিজে কাজ করতে থাকে, আর নিজের যা শক্তি আছে সেই শক্তিটা ক্ষয় করতে থাকে। আর পুরোনো বোতাম দেওয়া যে বোতাম ফোনগুলো আছে, সেই ফোনগুলো আপনি যা বলবেন সেই কাজ করে, অন্তত পক্ষে আপনাকে ছেড়ে যাবে না, চার্জটা নিয়ে আপনার পাশে দাঁড়িয়ে থাকবে। আমাদের তো পুরোনো দিনের ব্যাটারিটা হতে হবে, অ্যান্ড্রয়েড ফোন হলে চলবে না। হ্যাঁ, নতুন প্রযুক্তির সাথে থাকতে হবে, নতুন প্রযুক্তি না থাকলে আপনি লড়াই করতে পারবেন না। কিন্তু নতুন প্রযুক্তি যদি আমার হাতের কাজ কেড়ে নেয়, তাহলে সেই নতুন প্রযুক্তির বিকল্প প্রযুক্তি সেট করতে হবে, যেখানে আমার হাতে কাজ থাকবে, আমার পেটে ভাত থাকবে। হাতে কাজ পেটে ভাতের জন্যই তো এত লড়াই। যদি হাতে কাজ আর পেটে ভাতের লড়াই না হতো তাহলে হতো না। তাহলে আপনাকে ওই পুরোনো দিনের ফোন হতে হবে, নতুন দিনের অ্যান্ড্রয়েড ফোন হলে হবে না। এই যে এই ছেলেগুলো ভাইগুলো আমার এখন লাইভ করছে, বিকেলবেলা যদি বলে যে আরেকটা লাইভ করবে, বলবে আমার ফোনে হবে না, কেননা আমার ফোনে চার্জ চলে গেছে, মীনাক্ষীদের বাসন লাইভ করতে গিয়ে হবে না। কিন্তু চার্জটাকে নিজের মধ্যে রাখুন, এই চার্জটা, এই স্পার্কটাই কথা বলবে শেষ, এই মেজাজটাই আসল কথা বলবে শেষ, এই ঝাঁঝটাই। নির্বাচনের দিন সন্ধ্যে 6:30 পর্যন্ত বুথ আগলে ইভিএম কে সিল করে স্ট্রং রুম নিয়ে যাওয়া পর্যন্ত এই ঝাঁঝটাই শেষ কথা বলবে। আর গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই ঝাঁঝটাই কোথাও না কোথাও একটু হয় দেখেছে, তাই সমস্ত সাধারণ মানুষ সংযুক্ত মোর্চার পক্ষে আসছে, বলছে এই ঝাঁঝটাকে আমরা দেখতে চাই। আপনাদের কাছেও আমাদের একটাই আবেদন, আমাদের ছাত্র যুবদের কাছে আবেদন, সে বাম হতে পারে, কংগ্রেস হতে পারে, ছাত্র যুবর একটাই পরিচয়, সে বেকার। ইলেকশনে ভোট দেওয়ার আগে পর্যন্ত ইভিএম মেশিনে বোতামটা টিপবেন, তার আগে পর্যন্ত আপনি মতুয়া, আপনি রিফিউজি, আপনি হিন্দু, আপনি মুসলমান, আপনি শিডিউল কাস্ট, আপনি শিডিউল টাইপ, সব কিছু যেই ভোটটা আপনি দিয়ে দেবেন, ইভিএমটা যেই সিল হয়ে গেল, তারপরে আপনার একটাই পরিচয়, আপনি গতর খাটিয়ে খাবেন, ওরা আপনাকে লুটে খাবে। ওদের বিরুদ্ধে আমাদের লড়াইটা, এই লড়াইটার জন্য আমরা জিততে চাই। এই লড়াইটা যেটা মানে গোটা দুনিয়াতে, রুদ্র আমাকে বলে দিল, এই লড়াইটা মানে গোটা দুনিয়াতে রাজনীতির ভারসাম্যটা ঠিক হবে। আপনি কি চান? সুপ্রজিতের মায়ের মতন 3টে হসপিটাল ঘুরতে চান? যদি সুপ্রজিতের মায়ের মতন 3টে হসপিটাল ঘুরতে চান, তাহলে যান তৃণমূলের দিকে। সুপ্রজিতের মাকে ভুলে গেলেন, এত তাড়াতাড়ি যদি ভুলে যান ভোট করবেন কি করে? এত তাড়াতাড়ি সুপ্রজিতের মায়ের কান্না ভুলে গেলে চলবে না। এইচএস পরীক্ষা দিয়েছিল সুপ্রজিৎ, শরীর খারাপ হয়েছিল করোনার সময়, 3টে হসপিটাল ঘুরলো, ঘোরার পরেও যখন হসপিটালে ওকে অ্যাডমিশন নিল না, সুপ্রজিতের মা গেল, আর যাওয়ার পরে হসপিটালের সুপারের কাছে 1 লিটার কেরোসিন তেল নিয়ে গেল গ্যালনে করে, বললো হয় ছেলেকে অ্যাডমিশন নিন, নইলে আমি আমার গায়ে কেরোসিন তেল ঢালছি আর এখানেই সুইসাইড করতে হবে। তাহলে কি সববার হসপিটালে ভর্তি করার সময় মাদেরকে কেরোসিন তেল নিয়ে যেতে হবে?
যদি এই রাজনীতিতে আমরা যেতে চাই তাহলে চলে যান তৃণমূলের দিকে। তাহলে কি সববার ইলেকশনের আগে সববার হসপিটালে ভর্তি হতে গেলে আয়ুষ্মান ভারতের কার্ডটা নিয়ে গিয়ে রিসেপশনের সামনে অবস্থানে বসতে হবে, পুলিশের কাছে কমপ্লেন করতে হবে, এমএলএ এমপিদের কাছে দরবার করতে হবে, চিঠি লেখাতে হবে যে আমার ছেলেকে আমার মেয়েকে হসপিটালে ভর্তি করার জন্য একটা বেড পাওয়ার জন্য আপনি লিখে দিন, নইলে হসপিটালের বাইরে রিসেপশনের বাইরে আমাকে রাত জেগে অবস্থান করতে হবে যে আমার মা ক্যান্সারের পেশেন্ট, চতুর্থ ফোর্থ স্টেজের সে ক্যান্সার পেশেন্ট, তাকে ভর্তি করতে দিন, আর আমার কাছে আয়ুষ্মান ভারতের কার্ড আছে তাকে ভর্তি নেবে না। এই পলিসি গোটা ভারতবর্ষের বুকে স্বাস্থ্য খাতে ওরা বলেছে গত বছর 80,000 কোটি টাকা ছিল, এবারে 74,600 কোটি টাকা আছে। আমার পয়সা, আপনার পয়সা, আমার আপনার পয়সাতে ভোট হবে, আমার আপনার পয়সাতে এমএলএ এমপিদের বেতন হবে, আমার আপনার পয়সাতে বাজেট বরাদ্দ হবে, আমার আপনার পয়সাতে ওদের বেতন হবে। আর আমার আপনার যখন ভবিষ্যৎ নির্ধারণ করা হবে তখন বলবে পয়সা নেই, তখন সেই পয়সা ব্যাংকের মাধ্যমে যারা ব্যাংকটাকে লুটে নিয়ে চলে যাচ্ছে তাদের জন্য, আর তারপরে এসে মানুষকে ভাগ করার জন্য বলবে যে এনআরসি, সিএএ, এনপিআর এইসব হবে। আমরা বলছি যে সংযুক্ত মোর্চার সরকার আসবে, কে কত বাপের বেটা আছে ময়দানে সেদিনও নামবে, বিধানসভার ভেতরে ওরা লড়াই করবে, বিধানসভার বাইরে আমরা লড়াই করবো, এনআরসি, সিএএ পশ্চিমবঙ্গে হতে দেব না। সংযুক্ত মোর্চা নির্বাচনী ইশতেহার পেশ করেছে, মানে যদি সরকার হবে কি হবে না, এমএলএ কতগুলো হবে কি হবে না, তার মানে ওই কাজগুলো ওই मोदी जी के तरफ नहीं है। हम लोग चुनावी वादा कर दिए और 1 महीने के अंदर हम लोग चल गए सुप्रीम कोर्ट और कोर्ट में एफिडेविट डालकर चले आए कि जे আমরা সব এখানে জুমলা था, চুনাवी জুমলা था, মানে ইয়ারকি কার সাথে করে, জামাই বাবুর সাথে শালি করে। আমার তো মনে হয় না কুপার্স এলাকায় মোদির সঙ্গে কারো জামাই বাবু শালির সম্পর্ক। তাহলে আমাদের সঙ্গে এই ধরনের ইয়ারকি করার কোনো মানে হয় না। কিন্তু সংযুক্ত মোর্চার যে নির্বাচনী ইশতেহার, সেই নির্বাচনী ইশতেহার মাটি থেকে তৈরি হয়েছে, আকাশ থেকে আসেনি। যে আকাশে একসঙ্গে আমফানে ঝড় দেখতে গেছিলেন মমতা ব্যানার্জি আর মোদি, দুজনে মুখোমুখি, দুজনেই বলছে তুমি সুন্দর না আমি সুন্দর। বলো তো কে কখন কাকে, কি একটা গান আছে না, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, গান আছে না, কিছুতেই পাই না ভেবে কে কখন ভালোবেসেছি। আজকের প্রেম প্রীতি নয়, বহুদিনের প্রেম প্রীতি। এখন একটু मनमुटाव चल रहा है, लेकिन दूसरा मई के बाद जब तृणमूल का कॉन्फिडेंस लेवल अभी नीचे में है, एकदम 1 নম্বরে চলে গেছে, তারপর যেটা মাইনাসে চলে যাবে, তখন আবার এই मनमुटाव, এই মান গোসার সম্পর্ক ছেড়ে যাবে। আবার বলবে তোমার ছাতির মাপটা 56 হয়েছে না 58 হয়েছে না 54 হয়েছে, বলো আমি আরো একটা কুর্তা পাঠিয়ে দিচ্ছি। হবে না, চলবে না, থাকবে না। তৃণমূলের পার্টি থাকবে না। আর বিজেপির পলিসির বিরুদ্ধে, দেশকে বিভাজনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে যে লড়াইটা, সেই লড়াইটা তৃণমূল করতে পারবে না। সেই লড়াইটা করার জন্য আমাদেরকে উঠে পড়ে লাগতে হবে। ভাষণে ভোট হবে না, চানকবুল লড়াই করতে হবে। ইলেকশনের দিনও লড়াই, ইলেকশনের পর দিন থেকে আরো একটা বড় লড়াই শুরু হবে। সেই লড়াই আপনাদেরকে রাস্তায় থাকতে হবে। ইলেকশনে কে জিতবে কে হারবে তার থেকেও বড় কথা হলো এই ইলেকশন গণতন্ত্রের একটা উৎসব, যে গণতন্ত্রের উৎসবে লাস্ট কয়েকটা ফেজ জুড়ে পশ্চিমবঙ্গের তৃণমূল এবং বিজেপি মিলে গোটা পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে শেষ করার চেষ্টা করেছে। শীতলকুচিতে 18 বছর বয়সের ভোটাধিকারকে স্বীকৃতি জানানোর জন্য বামফ্রন্টের সরকার অনেক আত্মবলিদান, অনেক স্যাক্রিফাইস করেছে। আর 10 বছরের সরকার 18 বছরের ছেলেটা প্রথমবার ভোট দিতে গেল, মায়ের কোল খালি করে চলে গেল। এটাই 34 বছর আর 10 বছরের ডিফারেন্স, এইটাই ডিফারেন্স। তারই বিরুদ্ধে লড়াইটা, তারই বিরুদ্ধে লড়াইটা। আর যখন একটা শীতলকুচিতে একটা মেয়ের কোল খালি হয়েছে, তখন সায়ন্তন বসু বলছেন যে 6 ঘন্টার মধ্যে 1-এর বদলা 4 হয়েছে, 1:4। এটা হয় নাকি? আপনি বলছেন 1:4, ও বলবে 4:8, কেউ বলবে 8:16। আর নির্বাচন কমিশন হাততালি দেবে, ঠান্ডা করে বসে বলবে ইলেকশন ছোটখাটো ঘটনা ছাড়া অবাধ আর শান্তিপূর্ণ হয়েছে। আমরা জানি বামপন্থী রাজনীতিতে আমরা এটাই শিখেছি, মার্ক্সবাদের ছাত্র হয়ে এটাই আমরা শিখেছি, সংযুক্ত মোর্চাতে লড়তে গিয়ে আমরা এটাই শিখেছি যে এই সময়কালে সংসদীয় গণতন্ত্রে, বুর্জোয়া অর্থনীতিতে, পুঁজিবাদে আইন বলুন, শাসন বলুন, বিচার বিভাগ বলুন, কেউ পক্ষপাত নিরপেক্ষ হয় না, প্রত্যেকে পক্ষপাতদুষ্ট হয়। আর বিজেপিকে হেল্প করার জন্য, তৃণমূলকে হেল্প করার জন্য, উত্তেজনার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য, কারখানার ভবিষ্যৎকে, রুটি রুজির প্রশ্নকে, কারখানা খোলার প্রশ্নকে বাইপাট করে দেওয়ার জন্য একটা উত্তেজনা তৈরি করছে। এবং লাস্ট 4 ফেজের ইলেকশন বাকি আছে, সেই 4 ফেজের ইলেকশনকে ডাইভার্ট করতে চাইছে।
আমরা বলছি উত্তেজনায় ভোট হবে, কিন্তু উত্তেজনায় ভোটের পরে আসল জীবনটা কিন্তু দোসরা মের পর শুরু হবে, আসল লড়াইটা দোসরা মের পর শুরু হবে। সেদিনকে বিধানসভার ভিতরে ওরা লড়বে, বিধানসভার বাইরে রাস্তা কিসি কা বাপ দাদাও কা জমিনদারি নেই হ্যাঁ। আজও রাস্তায় আছি, সেদিনও রাস্তায় থাকবো। লড়াইটা মুখোমুখি হবে, লড়াইটা নীতির হবে, লড়াইটা পলিসির হবে, লড়াইটা মুখের হবে না, লড়াইটা নামের হবে না, লড়াইটা ব্যক্তির হবে না। তাই পলিসির লড়াইয়ে সংযুক্ত মোর্চার পক্ষে থাকুন। এই এমএলএদেরকে জেতানো মানে মানুষের পক্ষে দাঁড়াতে গেলে কখনো এমএলএ এমপির প্রয়োজন হয় না। করোনাতে দেখেছেন না, গোটা নদিয়া জেলা জুড়ে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে মেয়েরা, অসুস্থরা, যারা খেতে পায়নি তাদের পাশে গোটা ভারতবর্ষ জুড়ে লাল ঝান্ডা, সংযুক্ত মোর্চা এবং ছাত্র যুবরা যেভাবে দাঁড়িয়েছে। কিন্তু যে পরিস্থিতির জন্য মানুষের পাশে সরকার দাঁড়ালো না আর আমাদেরকে দাঁড়াতে হলো, সেই পরিস্থিতি যাতে আর না আসে তার জন্যই সরকারে যেতে হবে, তার জন্য বিধানসভার ওই গণ্ডির ভেতরে যেতে হবে, সংসদের ওই গণ্ডির ভেতরে যেতে হবে। তাই লড়াইটা এবারে সংসদে বিধানসভার ভেতরে যাওয়ার লড়াইটা, ভেতরে গিয়ে লড়াইটা আইন পরিচালনা করার জন্য, সংসদে বিধানসভার ভেতরে আমাদের হাতে কাজের জন্য, আইনটাকে তৈরি করার জন্য, সেই আইন তৈরি করার জন্য যে লড়াই, সেই লড়াইয়ে নিশ্চিতভাবে সংযুক্ত মোর্চার পক্ষে আপনারা থাকবেন। নির্দিষ্টভাবে প্রচার আর কিছুক্ষণ চলবে, এরপরে আরো দুটো জায়গাতে আমরা আমাদের কাজ করতে যাচ্ছি। আমরা আমাদের কাজ থেকে এক পাও সরে আসিনি। এইটা জমায়েত, এইটা সমাবেশ, আপনাদের কাছে আমাদের হাত জোড় করে আবেদন, নিজের কাজ থেকে, নিজের জায়গা থেকে 1 ইঞ্চি সরে আসবেন না। কারণ এবারে লড়াইটা ইঞ্চিতে ইঞ্চিতে, 1 সুতো আমাদের সরে আসা মানে 1 সুতো ওদের ঢুকে যাওয়া, আর ওদেরকে পা রাখতে জায়গা দেওয়া যাবে না। ইনকলাব জিন্দাবাদ, সংযুক্ত মোর্চা জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ। মীনাক্ষী মুখার্জি তোমায় জানাই লালের লাল লাল সালাম। সংবর্ধনা জানাবেন মীনাক্ষী মুখার্জিকে। একটু 1 সেকেন্ড। বাংলার আগুন পাখি মীনাক্ষী মুখার্জি তোমায় জানাই লালের লাল লাল সালাম। বাংলার আগুন পাখি মীনাক্ষী মুখার্জি তোমায় জানাই লালের লাল লাল সালাম। মীনাক্ষী মুখার্জি তোমায় জানাই লালের লাল লাল সালাম। মীনাক্ষী মুখার্জি তোমায় জানাই লালের লাল লাল সালাম। জাতীয় কংগ্রেস প্রার্থী সংযুক্ত মোর্চার প্রার্থী, সবার প্রথম আমাদেরকে এই জিনিসে নিজেদেরকে আমরা সংযুক্ত মোর্চার করি, সবার প্রথম আমাদেরকে এই বিষয়ে নিজেদেরকে কমপ্লিট হতে হবে যে আমরা সমাজটাকে পরিবর্তন করার জন্য লড়াই করছি। সবার প্রথম আমাদেরকে এই বিষয়ে লড়াই করতে হবে যে আমরা निर्दिष्ट पॉलिसी विरुद्ध लड़ाई करছি। और जिस पॉलिसी का हम लोग खिलाफत कर रहे हैं, जिस देश को सुधारने के लिए हम लोग काम कर रहे हैं, उस देश को सुधारने के लिए पहले तो यही बोला जाता है कि देश को बदलना है तो पहले खुद को बदलिए, और खुद को बदलना है तो पहले अपना सोच को बदलिए, और अगर सोच को बदलना है तो अपना नजरिया बदलिए। तो हमार दृष्टिभंगी, আমার চিন্তা ভাবনা, আমি যদি আমাকে নিজেকে পাল্টাতে না পারি তাহলে আমি দেশকে কি করে বদলাবো, আর বাকি সবার জন্য আমি দেশকে কি করে নতুন করে গড়ে তুলবো। তাই যারা সংযুক্ত মোর্চার কর্মীরা আছেন, এই এমন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে কংগ্রেস আছে, বাম আছে এবং আইএসএফ আছে, কিন্তু আমরা কেউ লার্জার দেন লাইফ নই, আমরা কেউ লার্জার দেন পার্টি নই। আমাদের উপরে পার্টি, তার নিচে তার উপরে কেউ নেই, পার্টি সব। আজ দুপুরে আস্তে আস্তে একজনের ইন্টারভিউ দেখছিলাম, বর্তমানে ক্যান্ডিডেট আমাদের ছাত্র নেতা যাদবপুরে, ওই পিতা এখন বর্তমানে আমাদের ভোটে দাঁড়িয়েছে, আমার ছোট বোন। তো পিতাকে জিজ্ঞেস করেছে নিউজ চ্যানেল, যাচাই নন্দীগ্রামে মীনাক্ষী, সিঙ্গুরে সৃজন, ডায়মন্ড হারবারে প্রতিকূল, বালিতে দীপশিতা, বর্ধমানে পৃথা, সিপিএম এর সেলিব্রিটি হয়ে কেমন লাগছে? বুকের ধক দেখুন, শহীদ কমরেডের মেয়ে, আমাদের অনেকের শেখার আছে। পৃথা বলেছে সিপিএম এর সেলিব্রিটি হয় না, হয় সিপিএম এ হবে বা সেলিব্রিটি হবে।
আর এই কথা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে আমরা তারকা নই, আমাদের তারকা সংযুক্ত মোর্চা। আমরা নক্ষত্র নই, আমাদের নক্ষত্র এই ঝান্ডাগুলো। আমরা সেলিব্রিটি নই, আমাদের সেলিব্রিটি হলো আমাদের পলিসি, আমাদের নির্বাচনী ইশতেহার, যে সেলিব্রিটিটাকে আমরা প্রত্যেকের বাড়ি অবধি নিয়ে যেতে চাইছি। যদি ওই কাজে আমাদের এখনো পর্যন্ত কোথাও শিথিলতার আছে, তাহলে আমরা বলবো যে নির্বাচনের কার্যত বাহ্যিক প্রচার আজকে শেষ। বাকি আমাদের বাড়িতে তো কথা বলতে পারি, সেটা তো কেউ বাধা দিতে পারে না। তাহলে আমার বাড়ি, আমার আত্মীয় স্বজন, আমার ক্লাব, সেখানে নির্বাচনী ইশতেহারের যে সেলিব্রিটিটাকে আমরা রাস্তায় এনেছি, সেই সেলিব্রিটিটাকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর জন্য নিয়ে যেতে হবে। কোন সেলিব্রিটির কথা আমরা বলছি? निर्वाचनी इश्तेहार की बोले छे? निर्वाचनी इश्तेहार में यही बोला गया है कि हम लोग বলছে যে আমরা বসে যান আমরা তো মেঝেতে বসেছি, বসে যান না কি আছে, আমরা যখন বাড়ি বাড়ি 5 টাকা 10 টাকা আমি মেঝেতে বসে যাচ্ছি, তো গ্রামের পাড়ার লোক বলছে আচ্ছা তোদের কি ঠং নাচানো কোনোদিনই শেষ হবে না? দেখ ভোটের আগে ওরা আসছে, ওরা পয়সা দিয়ে যাচ্ছে, আর তোরা এখনো এসে 2 টাকা চাইছিস। দাঁড়া দাঁড়া আমাদেরকে জিজ্ঞেস করছে, বলছে ওরা বলেছে ওরা নাকি ভোটে জিতলে আমাদেরকে হাত খরচা মাসে 500 করে টাকা দেবে মেয়েদেরকে, আর বিজেপি বলেছে আমাদের লেখাপড়া, আমাদের যানবাহন নাকি যাতায়াত ব্যবস্থা সব ফ্রি করে দেবে, সব ফ্রি করে দেবে। আচ্ছা আমাদের যাতায়াত ব্যবস্থা, আমাদের যানবাহন চলাচল যদি ফ্রি করে দেয়, তাহলে শুধু প্ল্যাটফর্মে ঢোকার টিকিটটা 5 টাকা থেকে বেড়ে 5 গুণ কেন হয়ে গেল? আমি তো যেতে যাই না, আমি তো প্ল্যাটফর্মে ঢুকতে যাই। নিজের বেলায় আটি সাটি, পরের বেলায় দাঁত কাটে। আগে দেশটা চালাচ্ছে, আগে সেখানটা উজাড় করে এসেছে, তারপরে পশ্চিমবঙ্গে নিজেদের জায়গা ঠিক করতে চাইছে। আর এখানে তো ওই টেস্টের সঙ্গে যেমন ব্রাশ ফ্রি, তেমনি তৃণমূলের সঙ্গে বিজেপি ফ্রি আছে। এখানে তৃণমূলকে এখানে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। বিজেপি এখানে রাস্তা জায়গা পেত না। তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি দায়িত্ব সহকারে 2টো কাজ করেছে। এক, পশ্চিমবঙ্গের বেকারদের কোমরটাকে ভেঙে দিয়েছে, আর বিজেপিকে এখানে জায়গা দিয়েছে। দুটোতেই তার কোনো ক্ষমা নেই। পশ্চিমবঙ্গের মাটিতে নাঙ্গার পরিবেশ, পশ্চিমবঙ্গের মাটিতে দেশটাকে বিক্রি করে দেওয়ার পার্টিকে তারা জায়গা করে দিচ্ছে সেখানে। তাহলে আমাদের পলিসি, যে পলিসিকে নিয়ে যেতে হবে, এরা বলছে, তৃণমূল বলেছে যে সব মায়েদের হাতে পয়সা দেবে, আর বিজেপি বলেছে যে সব মেয়েদেরকে ওরা নাকি চাকরি দেবে। বলেছে না দুজনকে, সবাইকে, সব মেয়েদেরকে নাকি আলাদা করে কি সব ব্যবস্থা করবে। আর আমরা বলছি ছেলে মেয়ে, গরিব বড় লোক, হিন্দু মুসলমান, মতুয়া, রিফিউজি, এদেশি ওদেশি, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, কিচ্ছুর ভাগ বাটোয়ারা হবে না। 1 বছরের মধ্যে সমস্ত সরকারি আলাদা সরকারি শূন্য পদ 5.5 লক্ষ সেটা পূর্ণ হবে। যার যোগ্যতা থাকবে সে সেখানে চাকরি পাবে। আমরা বলিনি যে রিফিউজিদেরকে আলাদা করে আমরা কোনো বিদ্যুতের সাবসিডি দেব, আর যারা বড় লোক আছে তাদেরকে কোনো সাবসিডি দেব, আমরা বলিনি। আমরা বলেছি যারা 200 ইউনিট পর্যন্ত ব্যবহার করবে, এবারে কেউ যদি এসি চালায় তার ব্যবস্থা সে নিজে করবে, তার ব্যবস্থা নিজে করবে, কিন্তু যে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করবে, সংযুক্ত মোর্চা বলেছে 2রা মের পর সরকার আমরা তৈরি করব, আর 200 ইউনিট পর্যন্ত যারা বিদ্যুৎ ব্যবহার করবে তাদেরকে বিশেষ ছাড় এবং ফ্রিতে বিদ্যুৎ বিল মুকুব করার ব্যবস্থা আমরা করব। বলছে ওরা দিতে এসছে, ওরা প্রচুর দিচ্ছে। বলছে কি দিচ্ছে? বলছে কেউ জোড়া ফুলের ছাপ লাগানো শাড়ি দিচ্ছে, কেউ পদ্ম ফুলের ছাপ লাগানো শাড়ি দিচ্ছে। আপনাদেরকে দিয়েছে? আপনাদেরকে মানে আমাদের কর্মীদেরকে বলছি না, আশেপাশে দেখেছেন দিচ্ছে? দেখেননি? নন্দীগ্রামে আমরা খুব দেখলাম। আমার সঙ্গে আমার এক দাদা আছেন নন্দীগ্রামে, আমাদের সাথে ক্যাম্পেইনে ছিলেন, তার দায়িত্ব অনুযায়ী ছিলেন, সরকারি কাজের দায়িত্ব অনুযায়ী তিনি এখন আমার সাথে আছেন। আমরা যেতে যেতে মাঝে মাঝেই রাস্তায় গল্প করছি যে শাড়ি দেখতে পাচ্ছি না। নন্দীগ্রামে প্রচুর শাড়ি ছিল, জোড়া ফুলের শাড়ি আর পদ্ম ফুলের শাড়ি। বলছে কিছু না হোক অন্তত পক্ষে 1 জোড়া শাড়ি তো দিয়েছে, তোমরা কি দিলে? মানে এটাই তো ভালো কথা। আমরা কি দিলাম? আমরা সত্যি কিছু দিইনি, কিন্তু অন্তত পক্ষে আপনি বিপিএল হবেন না এপিএল হবে, তার যে ভাগবাটোয়ারাটা ছিল সেই নীতিটার বিরোধিতা আমরা করেছিলাম। বিজেপি যদি আপনাকে 2টো শাড়ি দেয়, তৃণমূল যদি আপনাকে 2টো শাড়ি দেয়, আর যদি সরকারের দিদিমণিরা, স্কুলের দিদিমণিরা এসে আপনার বাড়ি থেকে লিখে নিয়ে গেল রমা বিশ্বাস আছেন,
জেলা পরিষদে কাজ করেছেন, বিধায়ক হিসাবে কাজ করেছেন, মানুষের দরজায় দরজায় গেছেন, ওনারা আরো বিস্তারিত ব্যাখ্যাতে নিয়ম অনুযায়ী বলতে পারবেন যে সরকার ঠিক করেছে आपका घर में अगर आपका पहनने लायक 3 तो साड़ी हो, 1 तो साइकिल हो और 2 तो कंबल हो, तो আপনি কিন্তু বিপিএল নন, আপনি এপিএল আছেন। বিজেপি ভোটের সময় 2টো শাড়ি দিয়ে যাবে আর বিপিএল থেকে নামটা কেটে নিয়ে বলবে আর KSY2 কার্ড আপনাকে দেবে, দেবে কার্ড আপনাকে। ওরা বলছে যে আমরা যদি আসি তো তোমাকে আমরা অনেক কিছু পাইয়ে দেব। কি কি পাইয়ে দেবে? বলছে আমরা সোনার বাংলা তৈরি করে দেবো। সোনার বাংলা তৈরি করতে গেলে সোনাটাকে দেখতে গেলেও তো লাগে। আচ্ছা, একটা সিনেমা ছিল, দেখেছিলেন? পুরনো একজন ওই 74-এর একজন স্বনামধন্য শিল্পী ছিলেন, আমি ওনার নামটা মনে পড়ছে না, না ছবি বিশ্বাস না, তুলসী চক্রবর্তী। কোষ্ঠী পাথর ছিল, কি একটা পাথর ছিল, যে পাথরটা ছুঁয়ে দিত সোনা হয়ে যেত। এই সোনার অনেক বিড়ম্বনা। এই সোনা যদি জলে ছুঁয়ে দেয় তো জলটাও সোনা হয়ে যাবে, তখন কিন্তু জল আর তরল পদার্থ থাকবে না, জল খেয়ে কিন্তু আপনি বাঁচতে পারবেন না। জলের অপর নাম জীবন হবে না, জলের অপর নাম সোনা হয়ে যাবে, বাঁচতে পারবেন না। বিজেপির সোনার বাংলা এমনি। তাও তো ওনার কাছে একটা পাথর ছিল, যে পাথরটা দিয়ে উনি সোনা, মানে যেটাতে ছুঁয়ে দিতেন সেটাও সোনা হয়ে যেত। একদিন যদি কোনো মানুষকেও ছুঁয়ে দেবেন তিনিও সোনা হয়ে যাবেন। কিন্তু বিজেপি এত সোনা কোথায় পাবে? দিলীপ ঘোষ বলছেন আমি মর্নিং ওয়াক ছাড়া দিন শুরু করি না, আমি সকালবেলা বাইরে বেরিয়ে দেখেছি প্রচুর হাঁটালে বিটালে মাঠে ঘাটে গোবর পড়ে থাকে, ওখান থেকেই সোনা বেরোবে, সেই সোনা দিয়ে পশ্চিমবঙ্গ তৈরি হবে। পাইয়ে দেবার রাজনীতি, হাতে গরম কিছু পাইয়ে দেবার রাজনীতি, যে পলিসিতে এরা কথা বলছে। কিন্তু পাইয়ে দেবার পলিসিতে যদি আমাকে সোনাও পড়তে হয় তাহলে আগে আমাকে পেটে খেতে হবে। আমার যদি হাড় কঙ্কাল বেরিয়ে থাকে, আমার যদি শরীরে রক্ত মাংস না থাকে, আমি যদি অসুস্থ থাকি, আমাকে সোনার 7 নড়ি হাড় আপনি পরিয়ে দিন, আমাকে কিন্তু দেখতে ভালো লাগবে না। সুন্দর বাগান, পেটে ভাত ভালো ভরা থাকলে তবে গিয়ে বিকেলে বাগানে বসতে ভালো লাগে। পেটে ভাত না থাকে, গামছা বাঁধলে গোলাপ ফুলের গন্ধ শুনতে কিন্তু ভালো লাগে না। তাই আগে পেটে ভাত আর হাতে কাজের ব্যবস্থা করতে হবে। পাইয়ে দেওয়ার রাজনীতি করছে, আমরাও পাইয়ে দেওয়ার রাজনীতি করতে চাইছি, কিন্তু আমাদের পাইয়ে দেওয়াটা অন্য। ওরা ভিক্ষা পাইয়ে দেবার রাজনীতি করছে, আমরা অধিকার পাইয়ে দেবার রাজনীতি করছি। ভিক্ষার বিরুদ্ধে অধিকারের দাবিতে যে লড়াইটা, সেই লড়াইয়ের সাথে দাঁড়ায়। इस बार का लड़ाई सिर्फ कौन एमएलए होगा कौन एमएलए नहीं होगा, इसका लड़ाई नहीं है। इस बार का लड़ाई है एमएलए এর মাধ্যমে আপনি আপনার বেকার ছেলেটার একটা চাকরির জন্য যে লড়াইটা, সেই লড়াইটা দোসরা মেয়ের পর আরো শক্তিশালী হবে কিনা তার জন্য লড়াই হবে। এবারের লড়াইটা শুধুমাত্র কোন নেতার ভবিষ্যৎ ঠিক হবে তার জন্য নয়, এবারের লড়াইটা আপনার বাড়ির বেকার ছেলের ভবিষ্যৎ, মানে আপনার পরিবারের ভবিষ্যৎটা ঠিক হবে কিনা। আর আপনার পরিবারের ভবিষ্যৎটা যদি ঠিক হয় তবেই পশ্চিমবঙ্গ বাঁচবে, তবেই রানাঘাট বাঁচবে, তবেই গোটা দেশ, তবেই গোটা দুনিয়া বাঁচবে। রানাঘাটের আপনার পরিবারটা যদি মরে খিদে পেটে, তাহলে আপনি যতই জিডিপি নিয়ে কলকাতা নিয়ে কীর্তন করুন, ভারতবর্ষের জিডিপিও বাড়বে না, ভারতও বাঁচবে না। তাই আগে আমার বাড়িটার কি হবে, আমার বাড়ির যে বেকার ছেলে মেয়েটা আছে তার কিসের চাকরি হবে। ওরা তো ঠিক করে দিয়েছে যে শুধু ভাতাতে সরকার চলবে, ভাতাতে। চুল্লু পিকর মারনে वालों को भी पैसा, মন্দিরে যে পুরোহিত সেও পয়সা, মোল্লা মুয়াজ্জিনদেরকেও পয়সা, যে ভালো গান লিখতে পারে তাকেও পয়সা, যে ভালো কবিতা লিখতে পারে তাকেও পয়সা, যে শ্মশানে গিয়ে মরা পোড়াতে পারবে তাকেও পয়সা। দেওয়ালে দেওয়ালে লেখা আছে হওয়ার থেকে মরা পর্যন্ত পয়সা। কত পয়সা? 500 থেকে 1000, 1000 থেকে 2000, 2000 থেকে 2500, এর বেশি কিন্তু পয়সা নেই। হ্যাঁ, দুটো বিষয় আছে, রূপশ্রী আর কন্যাশ্রী, সেখানেও পয়সা আছে। কিন্তু আমার তো দেখে মনে হয় না যে আজকে কোনো একটা বিয়ে দিতে গেলে একবার 25,000 টাকাতে কারো বিয়ে হয়ে যাবে, বা 25,000 টাকাতে উচ্চশিক্ষার যা খরচা বেড়েছে তাতে তার লেখাপড়া বাড়াবে। তার মানে আপনাকে নিজের পায়ে দাঁড় করাতে চায় না, না তো বিজেপির পলিসি, না তো তৃণমূলের পলিসি। তার বিরুদ্ধে লড়াইটা এই প্রচারের শেষ লগ্নে এসে আমি যতই ভাষণ দিই, ভাষণে ভোট হবে? হবে না। আমি এখানে যতই রক্ত গরম করা ভাষণ দিই, হবে না। আজকাল তো অ্যান্ড্রয়েড ফোনের যুগ, ছোট ফোন তোড়াই আছে। কাল পরশু রাতে চার্জ দিয়েছে, এখনো অব্দি আমার ব্যাগে ফোনটা পড়ে আছে, চার্জ আছে, আর সারাদিন ফোন আসতে যাচ্ছে। আর অ্যান্ড্রয়েড ফোনটা কালকে সারা রাত চার্জ দিয়েছি, একবার নেট খুলছি হরর হরর করে নেটটা, ব্যাটারিটা নিচে চলে যাচ্ছে। কেন বলুন তো?
অ্যান্ড্রয়েড ফোন না নিজে নিজে ঘুরতে থাকে, নেটওয়ার্ক সার্চ করতে থাকে। ওকে আমি কাজ দিই না, কিন্তু নিজে কাজ করতে থাকে, আর নিজের যা শক্তি আছে সেই শক্তিটা ক্ষয় করতে থাকে। আর পুরোনো বোতাম দেওয়া যে বোতাম ফোনগুলো আছে, সেই ফোনগুলো আপনি যা বলবেন সেই কাজ করে, অন্তত পক্ষে আপনাকে ছেড়ে যাবে না, চার্জটা নিয়ে আপনার পাশে দাঁড়িয়ে থাকবে। আমাদের তো পুরোনো দিনের ব্যাটারিটা হতে হবে, অ্যান্ড্রয়েড ফোন হলে চলবে না। হ্যাঁ, নতুন প্রযুক্তির সাথে থাকতে হবে। নতুন প্রযুক্তি না থাকলে আপনি লড়াই করতে পারবেন না, কিন্তু নতুন প্রযুক্তি যদি আমার হাতের কাজ কেড়ে নেয়, তাহলে সেই নতুন প্রযুক্তির বিকল্প প্রযুক্তি সেট করতে হবে, যেখানে আমার হাতে কাজ থাকবে, আমার পেটে ভাত থাকবে। হাতে কাজ পেটে ভাতের জন্যই তো এত লড়াই। যদি হাতে কাজ আর পেটে ভাতের লড়াই না হতো তাহলে হতো না। তাহলে আপনাকে ওই পুরোনো দিনের ফোন হতে হবে, নতুন দিনের অ্যান্ড্রয়েড ফোন হলে হবে না। এই যে এই ছেলেগুলো ভাইগুলো আমার এখন লাইভ করছে, বিকেলবেলা যদি বলে যে আরেকটা লাইভ করবে, বলবে আমার ফোনে হবে না, কেন আমার ফোনে চার্জ চলে গেছে, মীনাক্ষীদির বাসন লাইভ করতে গিয়ে হবে না। কিন্তু চার্জটাকে নিজের মধ্যে রাখুন। এই চার্জটা, এই স্পার্কটাই কথা বলবে শেষ, এই মেজাজটাই আসল কথা বলবে শেষ। এই ঝাঁঝটাই নির্বাচনের দিন সন্ধ্যে 6:30 পর্যন্ত বুথ আগলে ইভিএম কে সিল করে স্ট্রং রুম নিয়ে যাওয়া পর্যন্ত এই ঝাঁঝটাই শেষ কথা বলবে। আর গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই ঝাঁঝটাই কোথাও না কোথাও একটু হয় দেখেছে, তাই সমস্ত সাধারণ মানুষ সংযুক্ত মোর্চার পক্ষে আসছে, বলছে এই ঝাঁঝটাকে আমরা দেখতে চাই। আপনাদের কাছেও আমাদের একটাই আবেদন, আমাদের ছাত্র যুবদের কাছে আবেদন, সে বাম হতে পারে, কংগ্রেস হতে পারে, ছাত্র যুবর একটাই পরিচয়, সে বেকার। ইলেকশনে ভোট দেওয়ার আগে পর্যন্ত ইভিএম মেশিনে বোতামটা টিপবেন, তার আগে পর্যন্ত আপনি মতুয়া, আপনি রিফিউজি, আপনি হিন্দু, আপনি মুসলমান, আপনি শিডিউল কাস্ট, আপনি শিডিউল টাইপ, সব কিছু যেই ভোটটা আপনি দিয়ে দেবেন, ইভিএমটা যেই সিল হয়ে গেল, তারপরে আপনার একটাই পরিচয়, আপনি গতর খাটিয়ে খাবেন, ওরা আপনাকে লুটে খাবে। ওদের বিরুদ্ধে আমাদের লড়াইটা, এই লড়াইটার জন্য আমরা জিততে চাই। এই লড়াইটা যেটা মানে গোটা দুনিয়াতে, রুদ্র আমাকে বলে দিল, এই লড়াইটা মানে গোটা দুনিয়াতে রাজনীতির ভারসাম্যটা ঠিক হবে। আপনি কি চান? সুপ্রজিতের মায়ের মতন 3টে হসপিটাল ঘুরতে চান? যদি সুপ্রজিতের মায়ের মতন 3টে হসপিটাল ঘুরতে চান, তাহলে যান তৃণমূলের দিকে। সুপ্রজিতের মাকে ভুলে গেলেন, এত তাড়াতাড়ি যদি ভুলে যান ভোট করবেন কি করে? এত তাড়াতাড়ি সুপ্রজিতের মায়ের কান্না ভুলে গেলে চলবে না। এইচএস পরীক্ষা দিয়েছিল সুপ্রজিৎ, শরীর খারাপ হয়েছিল করোনার সময়, 3টে হসপিটাল ঘুরলো, ঘোরার পরেও যখন হসপিটালে ওকে অ্যাডমিশন নিল না, সুপ্রজিতের মা গেল, আর যাওয়ার পরে হসপিটালের সুপারের কাছে 1 লিটার কেরোসিন তেল নিয়ে গেল গ্যালনে করে, বললো হয় ছেলেকে অ্যাডমিশন নিন, নইলে আমি আমার গায়ে কেরোসিন তেল ঢালছি আর এখানেই সুইসাইড করতে হবে। তাহলে কি সববার হসপিটালে ভর্তি করার সময় মাদেরকে কেরোসিন তেল নিয়ে যেতে হবে? যদি এই রাজনীতিতে আমরা যেতে চাই, তাহলে চলে যান তৃণমূলের দিকে। তাহলে কি সববার ইলেকশনের আগে সববার হসপিটালে ভর্তি হতে গেলে আয়ুষ্মান ভারতের কার্ডটা নিয়ে গিয়ে রিসেপশনের সামনে অবস্থানে বসতে হবে, পুলিশের কাছে কমপ্লেন করতে হবে, এমএলএ এমপিদের কাছে দরবার করতে হবে, চিঠি লেখাতে হবে যে আমার ছেলেকে, আমার মেয়েকে হসপিটালে ভর্তি করার জন্য একটা বেড পাওয়ার জন্য আপনি লিখে দিন, নইলে হসপিটালের বাইরে, রিসেপশনের বাইরে আমাকে রাত জেগে অবস্থান করতে হবে যে আমার মা ক্যান্সারের পেশেন্ট, 4th স্টেজের সে ক্যান্সার পেশেন্ট, তাকে ভর্তি করতে দিন, আর আমার কাছে আয়ুষ্মান ভারতের কার্ড আছে, তাকে ভর্তি নেবে না। এই পলিসি গোটা ভারতবর্ষের বুকে স্বাস্থ্য খাতে ওরা বলেছে, গত বছর 80,000 কোটি টাকা ছিল, এবারে 74,600 কোটি টাকা আছে। আমার পয়সা, আপনার পয়সা, আমার আপনার পয়সাতে ভোট হবে, আমার আপনার পয়সাতে এমএলএ এমপিদের বেতন হবে, আমার আপনার পয়সাতে বাজেট বরাদ্দ হবে, আমার আপনার পয়সাতে ওদের বেতন হবে। আর আমার আপনার যখন ভবিষ্যৎ নির্ধারণ করা হবে, তখন বলবে পয়সা নেই। তখন সেই পয়সা ব্যাংকের মাধ্যমে যারা ব্যাংকটাকে লুটে নিয়ে চলে যাচ্ছে তাদের জন্য, আর তারপরে এসে মানুষকে ভাগ করার জন্য বলবে যে এনআরসি, সিএএ, এনপিআর এইসব হবে। আমরা বলছি যে সংযুক্ত মোর্চার সরকার আসবে, কে কত বাপের বেটা আছে ময়দানে সেদিনও নামবে, বিধানসভার ভেতরে ওরা লড়াই করবে, বিধানসভার বাইরে আমরা লড়াই করবো, এনআরসি, সিএএ পশ্চিমবঙ্গে হতে দেব না। সংযুক্ত মোর্চার নির্বাচনে ইশতেহার পেশ করেছে, মানে যদি সরকার হবে কি হবে না, এমএলএ কতগুলো হবে কি হবে না, তার মানে ওই काजगुलो वही मोदी जी के तरफ नहीं है। हम लोग चुनावी वादा कर दिए और 1 महीने के अंदर हम लोग चल गए सुप्रीम कोर्ट और कोर्ट में एफिडेविट डालकर चले आए कि जे আমরা সব এখানে जुमला था, चुनावी जुमला था, মানে ইয়ারকি কার সাথে করে, জামাই বাবুর সাথে শালি করে। আমার তো মনে হয় না কুপার্স এলাকায় মোদির সঙ্গে কারো জামাই বাবু শালির সম্পর্ক নেই। তাহলে আমাদের সঙ্গে এই ধরনের ইয়ারকি করার কোনো মানে হয় না।
না, কিন্তু সংযুক্ত মোর্চার যে নির্বাচনী ইস্তেহার, সেই নির্বাচনী ইস্তেহার মাটি থেকে তৈরি হয়েছে, আকাশ থেকে আসেনি। যে আকাশে একসঙ্গে আমফানে ঝড় দেখতে গেছিলেন মমতা ব্যানার্জি আর মোদী, দুজনে মুখোমুখি, দুজনেই বলছে তুমি সুন্দর না আমি সুন্দর। বলো তো কে কখন কাকে, কি একটা গান আছে না, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, গান আছে না, কিছুতেই পাই না ভেবে কে কখন ভালোবেসেছি। আজকের প্রেম প্রীতি নয়, বহুদিনের প্রেম প্রীতি। এখন একটু मनमुटाव चल रहा है, लेकिन दूसरा मई के बाद जब तृणमूल का कॉन्फिडेंस लेवल अभी नीचे में है, एकदम 1 নম্বরে চলে গেছে, তারপর যেটা মাইনাসে চলে যাবে, তখন আবার এই मनमुटाव, এই মান গোসার সম্পর্ক ছেড়ে যাবে। আবার বলবে তোমার ছাতির মাপটা 56 হয়েছে না 58 হয়েছে না 54 হয়েছে, বলো আমি আরো একটা কুর্তা পাঠিয়ে দিচ্ছি। হবে না, চলবে না, থাকবে না, তৃণমূলের পার্টি থাকবে না। আর বিজেপির পলিসির বিরুদ্ধে, দেশকে বিভাজনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে যে লড়াইটা, সেই লড়াইটা তৃণমূল করতে পারবে না। সেই লড়াইটা করার জন্য আমাদেরকে উঠে পড়ে লাগতে হবে। ভাষণে ভোট হবে না, চানকবুল লড়াই করতে হবে। ইলেকশনের দিনও লড়াই, ইলেকশনের পর দিন থেকে আরো একটা বড় লড়াই শুরু হবে। সেই লড়াই আপনাদেরকে রাস্তায় থাকতে হবে। ইলেকশনে কে জিতবে কে হারবে তার থেকেও বড় কথা হলো এই ইলেকশন গণতন্ত্রের একটা উৎসব, যে গণতন্ত্রের উৎসবে লাস্ট কয়েকটা পেজ জুড়ে পশ্চিমবঙ্গের তৃণমূল এবং বিজেপি মিলে গোটা পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে শেষ করার চেষ্টা করেছে। শীতলকুচিতে 18 বছর বয়সের ভোটাধিকারকে স্বীকৃতি জানানোর জন্য বামফ্রন্টের সরকার অনেক আত্মবলিদান, অনেক স্যাক্রিফাইস করেছে। আর 10 বছরের সরকার 18 বছরের ছেলেটা প্রথমবার ভোট দিতে গেল, মায়ের কোল খালি করে চলে গেল। এটাই 34 বছর আর 10 বছরের ডিফারেন্স, এইটাই ডিফারেন্স। তারই বিরুদ্ধে লড়াইটা, তারই বিরুদ্ধে লড়াইটা। আর যখন একটা শীতলকুচিতে একটা মেয়ের কোল খালি হয়েছে, তখন সায়ন্তন বসু বলছেন যে 6 ঘন্টার মধ্যে 1-এর বদলা 4 হয়েছে, 1:4। এটা হয় নাকি? আপনি বলছেন 1:4, ও বলবে 4:8, কেউ বলবে 8:16। আর নির্বাচন কমিশন হাততালি দেবে, ঠান্ডা করে বসে বলবে ইলেকশন ছোটখাটো ঘটনা ছাড়া অবাধ আর শান্তিপূর্ণ হয়েছে। আমরা জানি বামপন্থী রাজনীতিতে আমরা এটাই শিখেছি, মার্ক্সবাদের ছাত্র হয়ে এটাই আমরা শিখেছি, সংযুক্ত মোর্চাতে লড়তে গিয়ে আমরা এটাই শিখেছি যে এই সময়কালে সংসদীয় গণতন্ত্রে, বুর্জোয়া অর্থনীতিতে, পুঁজিবাদে আইন বলুন, শাসন বলুন, বিচার বিভাগ বলুন, কেউ পক্ষপাত নিরপেক্ষ হয় না, প্রত্যেকে পক্ষপাত দুষ্ট হয়। আর বিজেপিকে হেল্প করার জন্য, তৃণমূলকে হেল্প করার জন্য, উত্তেজনার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য, কাজ কারখানার ভবিষ্যৎকে, রুটি রুজির প্রশ্নকে, কারখানা খোলার প্রশ্নকে বাইপাট করে দেওয়ার জন্য একটা উত্তেজনা তৈরি করছে। এবং লাস্ট 4 ফেজের ইলেকশন বাকি আছে, সেই 4 ফেজের ইলেকশনকে ডাইভার্ট করতে চাইছে। আমরা বলছি উত্তেজনায় ভোট হবে, কিন্তু উত্তেজনায় ভোটের পরে আসল জীবনটা কিন্তু 2রা মের পর শুরু হবে। আসল লড়াইটা 2রা মের পর শুরু হবে। সেদিনকে বিধানসভার ভিতরে ওরা লড়বে, বিধানসভার বাইরে রাস্তা কিসি কা বাপ দাদাও কা জমিদারি নেই হ্যাঁ। আজও রাস্তায় আছি, সেদিনও রাস্তায় থাকবো। লড়াইটা মুখোমুখি হবে, লড়াইটা নীতির হবে, লড়াইটা পলিসির হবে, লড়াইটা মুখের হবে না, লড়াইটা নামের হবে না, লড়াইটা ব্যক্তির হবে না। তাই পলিসির লড়াইয়ে সংযুক্ত মোর্চার পক্ষে থাকুন। এই এমএলএদেরকে জেতানো মানে মানুষের পক্ষে দাঁড়াতে গেলে কখনো এমএলএ এমপির প্রয়োজন হয় না। করোনাতে দেখেছেন না, গোটা নদিয়া জেলা জুড়ে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে মেয়েরা, অসুস্থরা, যারা খেতে পায়নি তাদের পাশে গোটা ভারতবর্ষ জুড়ে লাল ঝান্ডা, সংযুক্ত মোর্চা এবং ছাত্র যুবরা যেভাবে দাঁড়িয়েছে। কিন্তু যে পরিস্থিতির জন্য মানুষের পাশে সরকার দাঁড়ালো না আর আমাদেরকে দাঁড়াতে হলো, সেই পরিস্থিতি যাতে আর না আসে তার জন্যই সরকারে যেতে হবে, তার জন্য বিধানসভার ওই গণ্ডির ভেতরে যেতে হবে, সংসদের ওই গণ্ডির ভেতরে যেতে হবে। তাই লড়াইটা এবারে সংসদে, বিধানসভার ভেতরে যাওয়ার লড়াইটা, ভেতরে গিয়ে লড়াইটা আইন পরিচালনা করার জন্য, সংসদে বিধানসভার ভেতরে আমাদের হাতে কাজের জন্য, আইনটাকে তৈরি করার জন্য, সেই আইন তৈরি করার জন্য যে লড়াই, সেই লড়াইয়ে নিশ্চিতভাবে সংযুক্ত মোর্চার পক্ষে আপনারা থাকবেন। নির্দিষ্টভাবে প্রচার আর কিছুক্ষণ চলবে, এরপরে আরো 2টো জায়গাতে আমরা আমাদের কাজ করতে যাচ্ছি। আমরা আমাদের কাজ থেকে 1 পাও সরে আসিনি। এইটা জমায়েত, এইটা সমাবেশ, আপনাদের কাছে আমাদের হাত জোড় করে আবেদন, নিজের কাজ থেকে, নিজের জায়গা থেকে 1 ইঞ্চি সরে আসবেন না। কারণ এবারে লড়াইটা ইঞ্চিতে ইঞ্চিতে, 1 সুতো আমাদের সরে আসা মানে 1 সুতো ওদের ঢুকে যাওয়া, আর ওদেরকে পা রাখতে জায়গা দেওয়া যাবে না। ইনকলাব জিন্দাবাদ, সংযুক্ত মোর্চা জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ। মীনাক্ষী মুখার্জি তোমায় জানাই লাল 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 সালাম। বিশ্বাস
ভারতের সেনাবাহিনী সম্বর্ধনা জানাবেন মীনাক্ষী মুখার্জিকে। একটু 1 সেকেন্ড। বাংলার আগুন পাখি মীনাক্ষী মুখার্জি তোমায় জানাই লালের লাল লাল সালাম। বাংলার আগুন পাখি মীনাক্ষী মুখার্জি তোমায় জানাই লালের লাল লাল সালাম। মীনাক্ষী মুখার্জি তোমায় জানাই লালের লাল লাল সালাম। মীনাক্ষী মুখার্জি তোমায় জানাই লালের লাল লাল সালাম।